আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দীর্ঘ 5 বছর পর আমার শেষ ভাইয়ের সাথে আমার আজকে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। আমার বিয়ের এই 7 বছরের মধ্যে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল 2বার, 1 বছরের মাথায় একবার করে, আর 5 বছর আমার দেখা হয় না ভাইয়ার সাথে। তো অনেক দিন ধরে বলতেছি দেশে আসার আগে থেকে এখানে আসতে হবে, তো ভাইয়া রাজি হয়েছে। এই প্রথম কেউ না কেউ আমার বাসায় আসতেছে, তাও আবার ফ্যামিলি সহ। ভাইয়ারা গতকাল বিকেল 3টার দিকে রওনা দিয়ে দিল। আজকে সকালে আমার বাসায় আসবে ইনশাল্লাহ। তো আমরা যখন আসা যাওয়া করি, আমরা 7টা থেকে 8টা, 8:30টার সময় আমরা বাসায় পৌঁছে যাই। সেই অনুযায়ী আমি এখন উঠে গেলাম। এখন বাজে ভোর 5টা 21 মিনিট। দরজা জানলা সব অফ করে ঘুমিয়েছিলাম, এখন আস্তে আস্তে সবগুলো খুলে দিয়েছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এই সকালের এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় সময় আমি আপনাদের ভাইয়া নামাজ পড়ার পরে হাঁটতে বের হই, খুব ভালো লাগে, মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে কাজ শুরু করলে না, দিনটা অনেক বড় মনে হয়, আর কাজকাম করে খুবই ভালো লাগে, শান্তি পাওয়া যায়। ফার্স্টে আমি ফ্রিজটা খুলে গরুর মাংস ভিজিয়ে রাখছি, কারণ আমার ভাইয়া বলছে গাড়িতে ওঠার আগেই বিরিয়ানি খাবে, সেজন্য দুপুরের দিকে বিরিয়ানি রান্না করে দেব। আর সকাল সকাল নাস্তাটা রেডি করে টেবিলে রাখতে পারলে আমার মনে শান্তি, ভাইয়ারা এসে যেন নাস্তাটা ঠিকঠাক করতে পারে, সেজন্য সকালের নাস্তার আইটেমে রাখছি পরোটা। আমার হাতে শাহি পরোটাটা তৈরি করব, আর সাথে একটা মিক্স সবজি করছি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে প্রেশার কুকারে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা পেঁপে, তবে অবশ্যই পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে, আমি বারবার এরকম করে রান্না করি। আর 2 কাপের মতো হবে আলু কুচি দিয়ে দিলাম, কিউব করে কেটে আর কি। আর 1 কাপের মতো মুগ ডাল হালকা টেলে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখানে 1 টুকরা বড় সাইজের মুরগির পিস, এটা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায়। স্বাদ মতো কাঁচা ঝাল দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচি, জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়া, সামান্য করে শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি লবণ। তবে এটা আমি প্রেশার কুকারে শেষ দিয়ে নেব, তেল ছাড়া। তেল এখন ইউজ করব না, পরবর্তীতে আমি ফোড়ন দিয়ে ফাইনালি সবজিটা রান্না করে নেব। এখানে কয়েক টুকরা করে আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্ট একটু অ্যাড করেছিলাম, সেটা তো মনে হচ্ছে কম হয়ে যাবে, তাই আর একটু দিলাম। এবার প্রয়োজন মতো পানি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। আমি এটা এভাবেই করি আমার মতো। আপনারা যেহেতু আমার হাতের রান্না বা রেসিপি দেখতে চান, পছন্দ করেন, সেজন্য এটা শেয়ার করেন, না হলে করতাম না। এই মিক্স সবজিটা খেতে পরোটা বা নান দিয়ে অনেক মজাদার হয়। মেখে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে আমি জাস্ট 3 থেকে 4টা সিটি নিয়ে দেব। তারপর হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে লোকটা কেমন আসছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রেশার কুকারে এভাবে সবজিটা রান্না করলে হয় কি, সবগুলো একসাথে সবজি ডালের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। 4টা সিটি দিয়ে আমি প্রেশার কুকারটা রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো, এরপরে ঠান্ডা করে নিয়েছি। লোকটা ঠিক এরকম আসছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো, সেজন্য সরিষার তেল 1/2 কাপ ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা জাল মাঝখান থেকে পেড়ে দিয়ে দিলাম। এটা একেবারে গাঢ় কালো করে ভেজে নিতে হবে, তাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এই মিক্স সবজিটা যে আমি যে সবজিগুলো ইউজ করছি এটা দিয়ে করতে হবে এটা কোনো কথা না, আপনারা যে কোনো ধরনের 3 থেকে 4 রকমের সবজি দিয়ে এই মিক্স সবজিটা করে নিতে পারেন। শুকনো মরিচটা ভাজার পর 1 মুঠো পরিমাণে তেঁতু করা রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাতে করে আপনাদের সবজির লুকটা যেমন চেঞ্জ হয়ে যাবে, খেতে তো অসাধারণ হবে। আপনার ছেলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সকালবেলা আলু ভাজির সাথে শুধুমাত্র পরোটা বা রুটি না খেয়ে এরকম একটা গ্রেভিযুক্ত সবজি দিয়ে খেতে পারেন, খুবই মজাদার। এবার আমি সিদ্ধ করে যে সবজিটা রাখছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ইউজ করছি 1.5 টেবিল চামচের মতো। উপরে ছিটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট একটা ব্লক তুলে নেব। এরপরে আমাদের রেডি হয়ে যাবে মজাদার গ্রেভি সবজি। এটা পরোটা দিয়ে খেতে উফ কী যে মজাদার, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তবে আমাকে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না, এই সবজিটা দেখে যদি রান্না করে থাকেন আপনাদের সবজিটা খেতে কেমন হয়েছিল। বাইরের ওয়েদারটা এখন একটু দেখাই। এখন বেলা হলো 7টার মতো। প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়েছে একটু পরপর, যে মাথায় টেনশনে কাজ করতেছে না। আপনাদের ভাইয়া আর আমি খুব টেনশনে পড়ে গেলাম, ভাইয়ারা কত দূর আসছে।
এদিকে বায়ার মোবাইলটাও অফ ছিল কিছুক্ষণ। আর সকালের নাস্তায় কী কী রেডি করছি ঝলকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো টেবিলে নিয়ে আসছি, সব মানে বাটিগুটি যা দরকার সবগুলো নিয়ে আসছি। হালকা পাতলার মধ্যে গর্জিয়াছি মেরে দেবো সকালের নাস্তাটা। এদিকে আমি পরোটা ভেজে নিয়েছি। পরোটার ইতিমধ্যে কয়েকটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে কিন্তু পরোটা ট্রাই করে দেখতে পারেন। পরোটার সাথে এই সবজিটা, আর সাথে ছিল ছোলা, সালাদ, তারপর হচ্ছে সাথে চা তো থাকবে অবশ্যই। তো বায়ারা আসলো, আলহামদুলিল্লাহ বায়ার সাথে দেখা হলো। আর এদিকে আমি দুপুরের বিরিয়ানি রান্নার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখতেছি। একটা আলু দিলাম বড় সাইজের, যেহেতু বাচ্চারা খাবে। তারপর হচ্ছে আপনাদের বায়ারও আলুটা খুবই পছন্দ, মাংসে বলেন বিরিয়ানিতে বলেন। ফার্স্ট আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। আজকে বিরিয়ানিটা প্যাকেট মশলায় করে দেখাচ্ছি। সচরাচর আমি প্যাকেট মশলা দিয়ে বিফ বিরিয়ানিটা এভাবে রান্না করে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি জিরা বাটা, শুধুমাত্র 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। বিরিয়ানিতে টক দইয়ের পরিমাণটা বেশি হলে টেস্টটা তেমন একটা ভালো আসে না, সেই জন্য। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা খেয়াল করে দেখবেন বিরিয়ানিতে টক দইয়ের পরিমাণটা বেশি হলে টেস্টটা কেমন যেন একটা পেকাশে পেকাশে লাগে, সেজন্য কম পরিমাণে দিয়ে দেখবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার স্বাদও বেশি পাওয়া যায়। এরপর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, প্রয়োজন মতো আপনারা যতটা বিরিয়ানি রান্না করবেন তার উপর ডিপেন্ড করে মশলাটা অ্যাড করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার গুঁড়াতে কিন্তু ধনিয়া জিরা সবগুলো অ্যাড করা আছে, সেজন্য আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সেই শাহি গরম মশলাটা ইউজ করলেই হবে। এটা আমার নিজের হাতে তৈরি করা মশলা, আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারেন। 1 কাপ সরিষার তেল দিয়ে এবার সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে এভাবে মেখে নিচ্ছি। ডলে ডলে মেখে নেবেন, তাহলে মাংসের গায়ে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারবে। আমার হাতের শাহি গরম মশলাটা যেটা তৈরি করে আর কি, এটা একেবারে ম্যাজিক্যাল বলা যায়। তরকারিতে অ্যাড করার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করে, স্বাদে গুণে ভরপুর হয়। যে কোনো রকমের মাংস বলেন, কুরমা জাতীয় বলেন, আপনারা আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন, আপনারা বারবারই কিন্তু এই মশলার প্রেমে পড়ে যাবেন। তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে সুগন্ধটা বের হয়। আর সবসময় আমি বিরিয়ানিতে এলাচটা একটু তেতে করে দিই, এতে করে দ্রুত ফ্লেভার ছড়ায়। মাংসটা ম্যারিনেট করে পানি ছাড়া 10 মিনিট রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা জাল, 7 থেকে 8টার মতো হবে। কয়েকটা আমি ভেঙে দিচ্ছি আর কয়েকটা আস্ত দিচ্ছি, এতে করে ফ্লেভার ঝাল দুটোই কিন্তু সম পরিমাণে থাকবে। এরপর দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে পানি। এটা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা আমি অ্যাড করছি বা বের হবে সম্পূর্ণটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসলেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। যেহেতু বিরিয়ানি রান্না করছি, অনেকে কিন্তু পাঁচটা খেয়াল করছেন আমি মশলাটা অ্যাড করিনি। মাংসে যখন ব্লক আসতে শুরু করবে এ পর্যায়ে প্যাকেট মশলার অর্ধেকটা মশলা আমি মাংসে অ্যাড করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা মশলা রেখে দিলাম আমি বিরিয়ানি ফাইনালটা যখন রান্না করব তখনই অ্যাড করার জন্য। এতে করে আপনার বিরিয়ানিটা ফ্লেভারফুল বেশি হবে আর দুর্দান্ত ফ্লেভার ছড়াবে চারদিকে। অনেকেই কিন্তু পাঁচটা সম্পূর্ণ মশলাটা অ্যাড করে, তারাও চাইলে আমার আজকের বিরিয়ানির রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন মশলাটা 2 ধাপে অ্যাড করে। এতে করে আপনার চারপাশে গ্রানে কিন্তু মোমো করবে একবার এতে বিরিয়ানি রান্না হবে। চারপাশের গ্রানে সবাই বলবে ওয়াও, কোথায় এত সুন্দর বিরিয়ানির গ্রান পারছি। তো যাই হোক, এখানে আমি চালটা রান্না করে নেব, সেজন্য 5টা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা করে উঠিয়ে নেব। আজকের বিফ বিরিয়ানির রেসিপিটা আমি সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে করছি, আপনাদের পছন্দ মতো সরিষার তেল কিংবা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আমি বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে রেখেছিলাম চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে, তো সেই চালটা সম্পূর্ণ দিয়ে কিছুটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে চাউলটাকে বেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাউলগুলো কড়কড়া একটা ভাপ আসতেছে। আমি রান্না করার সময় আমার ছোটো মামুনিটা একটু ডিস্টার্ব করে, ওর সাউন্ড কিছুটা শোনা যাচ্ছে, সেটা ইগনোর করবেন, কিছুই করার নেই। ও রান্নার সময় বেশি পাগলা হয়ে যায় আমার জন্য, আমার কুলে থাকবে এমন সময় আছে ওরে কুলে নিয়ে রান্না করতে হয়। সব মায়েদেরই জানা, বাচ্চা যাদের কুলে আছে সবারই কিন্তু এরকম পরিস্থিতি ফেস করতে হয়। এখানে আমি চাউলের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বিরিয়ানি কিংবা পোলাও যেটাই রান্না করেন না কেন, চাউলের সাথে লবণটা যদি একটু টান টান হয়, মানে পানি দেওয়ার পর সেই পানিটা যদি কড়া লবণ হয়, তাহলে বুঝবেন আপনার বিরিয়ানি কিংবা পোলাও পারফেক্ট হবে রান্না করার পর।
অল্প কিছু সময় চাউল বাছতে বাছতে যখন লালচে একটা কালার চলে আসবে, এ পর্যায়ে চাউলের দ্বিগুণের চেয়ে একটু কম, মানে এখানে আমি 1 কেজি পরিমাণে চাউল ইউজ করছি। 1 কেজির জন্য 2 কেজি পরিমাপ ঠিক আছে, তবে আমি পানিটা একটু কম পরিমাণে ইউজ করি। যেমন আমি 1 কেজি চাউলের জন্য পানি অ্যাড করছি 7 পটের মতো, 8 পট দিয়ে নিই। এই রেশিওটা ঠিক রেখে আপনারা রান্না করে দেখবেন, একেবারে জর্জরে পারফেক্ট হবে। কখনোই দ্বিগুণ পানি দিতে যাবেন না, দ্বিগুণের চেয়ে একটু কম দেবেন সব সময়ের জন্য। এতে করে কিন্তু আপনাদের ফলাফলটা ভালো আসবে। পোলাও কিংবা বিরিয়ানি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এবার পানিটা দেওয়ার পর যে অর্ধেকটা মশলা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই অর্ধেকটা মশলা এই চালের সাথে মিশিয়ে দিলাম। এবার উপর থেকে দিলাম 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, সেটা স্কিপ হয়ে গেছে। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের বিরিয়ানির টেস্টটা ভালো আসবে। মিডিয়াম আছে জাল করতে করতে চাউলের এই স্টেপে চলে আসলে, মানে চাউলগুলো এই পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসগুলো উপরে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। 1 মুঠো পরিমাণে বেরেস্তা এখানে অ্যাড করছি, আর 1 মুঠো পরিমাণে বেরেস্তা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। মাংস আর বেরেস্তা দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো আছে রেস্টে রাখবো 5 মিনিট। এরপর দেখতে পাচ্ছেন 5 মিনিট পর কিছুটা পানি আছে আর কিছুটা টেনে নিয়েছে, চাউলটা প্রায় টেনে আসছে, মানে ফুটে আসছে আর কি। এবার আমি আলতো হাতে বিরিয়ানিটা মিশিয়ে নিয়ে আরও দমে রাখবো 5 মিনিট। এতে করে আপনার বিরিয়ানিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। জর্জরে একটা পারফেক্ট বিরিয়ানি পেতে আমার আজকের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফাইনালি আমার বিরিয়ানির লুকটা কেমন আসছে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2টা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর একটা কালার, আর খেতে এতটাই মজার হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে এবার চলে আসলাম রান্না করতে রাতের জন্য আর কি। বাসায় মেহমান থাকলে এমনিতেই মাথায় সবসময় টেনশন কাজ করে, সময় মতো তাদেরকে খেতে দিতে পারবো কি না, কী করবো আইটেম, সেটাই মাথায় ঘুরে সবসময়। তো আমি ফার্স্টে সব মশলাই আগে থেকে রেডি করে রাখছিলাম, সেজন্য আমার রান্না বান্না করতে একটু ইজি হয়েছে। রাতের জন্য এখানে আমি রাজহাঁস রান্না করতেছি। এখানে প্রায় 4 কেজি মতো রাজহাঁসের মাংস রয়েছে। ফার্স্টে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অনেকেরই কমপ্লেন শোনা যায় রাজহাঁসের মাংস রান্না করার পর খুবই একটা দুর্গন্ধ ছড়ায় বা গন্ধের জন্য খাওয়া যায় না। সেজন্য আমি বলবো রসুন আর আদা বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন, তবে সম পরিমাণে রাখবেন। এতে করে আপনাদের রাজহাঁসের মাংস বলেন বা পাতিহাঁসের মাংস বলেন, সেটা গরুর মাংসের চেয়েও কিন্তু অনেকটা বেশি মজাদার হবে, আর কোনো দুর্গন্ধ থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি আস্ত কিছুটা শুকনো মরিচ ইউজ করব কালারের জন্য, সেজন্য জালের পরিমাণটা ব্যালেন্সে রাখতে আপনারা খেয়াল রেখে মরিচটা অ্যাড করবেন। আমি এভাবে হাতে মাখিয়েই হাঁসের মাংস রান্না করে থাকি সবসময়ের জন্য। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা পারফেক্ট হয়। 10 থেকে 15টার মতো হবে। আস্ত শুকনো মরিচ 20 পেলে দিয়ে দিলাম, এতে করে যেমন ফ্লেভারফুল হয় আর রান্নাটা দেখতে, মানে আপনার মাংসটা রান্নার পরে কালারটা খুবই সুন্দর আসে। প্রয়োজন মতো লবণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1.5 কাপ। এবার হাতে ভালোভাবে মেখে নিতে হবে মাংসগুলোকে মশলার সাথে মাংসটা সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর হাতে যে মশলাটা লেগে আছে এটা ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় এতটুকু দিয়ে আমি চুলায় রান্না করব। যে কোনো ধরনের রান্নাই কিন্তু মাটির চুলায় করলে বেশি মজাদার হয়। আরও রান্না করতেছি হাঁসের মাংস, এটা যদি রান্না করি আমি গ্যাসে, তার মধ্যে গ্যাস পোড়াবে অনেকেই, কিন্তু স্বাদটা পারফেক্ট আসবে না। সেই জন্য মাটির চুলায় রান্না করতেছি। এটা আমার একটা আপুর চুলায় আমি রান্না করতেছি আজকে ফার্স্ট। তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম আছে জাল ধরিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এখন জাল করব ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট। দেখুন 15 মিনিট পর আপনার লোকটা কতটা সুন্দর আসছে হাঁসের মাংসের। তবে একটু পরপর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, এভাবে নেড়ে ছেড়ে দিলে হাঁসের মাংসে গ্রেভিটা সুন্দর আসে। যতটুকু পানি বের হয়েছে মাংস থেকে সম্পূর্ণটুকু পানি শুকানোর আগ পর্যন্ত অন্য কোনো পানি অ্যাড করবেন না। কষাতে যখনই দেখতে পারবেন মাংস থেকে আপনার পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর তেলটা সেপারেট হয়ে আসতেছে, এর মধ্যেই আপনারা গরম পানি ইউজ করবেন। কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না হাঁসের মাংস রান্নার সময়, এতে করে আপনার মাংসটা যতটা সফট হয়ে আসছে ততটাই কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস কিংবা হাঁসের মাংস রান্নার সময় ফুটন্ত গরম পানিটা ইউজ করতে, এতে করে দ্রুত রান্নাটা শেষ হয় আর মাংসটা সুন্দরভাবে গলে যায়। মাংস কষাতে শেষ স্টেপে এসে এড করে দিচ্ছি 4-5টার মতো হবে আস্ত দেশি রসুন, আর দিচ্ছি চুইঝাল। আস্ত দেশি রসুনটা যে কোনো রকমের মাংস রান্নায় আমি অ্যাড করি, এটা খেতে খুবই মজাদার। রসালো চুইঝালের সাথে আস্ত রসুনটা। ফাইনালি রসুন আর চুইঝালটা মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি।
এবার ঝোলটা কিছুটা টেনে আসলে এরপর দিচ্ছি উপর থেকে এক মুঠো পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া ব্যাস। এবার ঢাকনা দিয়ে আপনার পছন্দ মতো গ্রেভি রেখে রান্না করে নামিয়ে নিতে পারেন। মাটির চুলাতে হাঁসের মাংসটা আমি রেস্টে রেখে আসছি, অন্যদিকে চলে আসছি গ্যাসে রান্না করতে। অন্য রান্নাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে, যেহেতু আমার বাবুরা আলু পছন্দ করে। আর যে কোনো রকমের মাংস রান্নায় আপনাদের ভাই কিন্তু আলু না দিলে পছন্দ করে না তেমন একটা, আলুটাই খায়, মাংসটা তেমন একটা খেতে চায় না। ফার্স্ট আমি মুরগির মাংসগুলো বেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে, এবার আলুটা বেজে এবার মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মুরগির মাংস তো আমরা সবাই রান্না করে থাকি, এটা নিজেদের মতো করে রান্না করতেছি, তেমন কিছু না। ফার্স্ট আমি গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিই। পৃথিবীর সব সম্পর্কের মধ্যে ভাই বোনের সম্পর্কটা অন্যরকম আমার কাছে মনে হয় আর কি। দূরে না থাকলে কখনোই বুঝতাম না বাবা মায়ের গুরুত্ব কী, ভাই বোনের গুরুত্ব কী। 5টা বছর পর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে আমার কি যে ভালো লাগতেছে। নন স্টপ আমি কাজ করে যাচ্ছি, তারপর আমার কোনো গায়ে লাগতেছে না। তো এদিকে একটা একটা করে রান্না করতেছি, রান্না হতে থাক। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার আম্মু আমার জন্য কি কি পাঠিয়েছে আপনাদের সাথে নিয়ে আমি ওপেন করছি, আমিও দেখি আপনারাও দেখেন। এখানে হচ্ছে বিন্নি চাউল, গতবারে যে বিন্নি চাউলটা পাঠিয়েছিল সেখানেও প্রায় 2 কেজি থেকে 2.5 কেজির মতো আছে। তারপরেও আম্মু পাঠিয়েছে। চট্টগ্রামে এখন তো মধুভাতের মৌসুম চলছে, সেজন্য আম্মু বলছে মধুভাত তুলে খেয়েও। তো এখানে একটা ঘি পাঠিয়েছে আমার আব্বু আমার হামদানের জন্য, ঘি খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে জ্বালা চাউল বলে আর কি, যারা চাষ করে তাদের বাড়িতে তৈরি করা হয় মধুভাতের জন্য। আর এটা হচ্ছে চাল ভাজা, আমার নানুর হাতের স্পেশাল চাল ভাজা। আর 5টা যেটা দেখেছিলেন সেটা একটা দুধ আমার বড় বাবুর জন্য আমার সেজবাই নিয়ে আসছে বাহির থেকে। আর এখানে শুকনা খেজুর পাঠিয়েছে কিছু আব্বু, আর শুটকি পাঠিয়েছে, লবণ ইলিশ পাঠিয়েছে। আর ভাইয়া বিদেশ থেকে যা জানছে তার থেকে 1 পিস করে সবগুলো প্রোডাক্ট আমার জন্য নিয়ে আসছে। আসলে বিদেশি জিনিস এমন একটা সময় গেছে, বিদেশি জিনিস ইউজ করার জন্য মরিয়া হয়ে যেতাম, আর এখন পেতে পেতে দেখতে দেখতে সেটা আর স্বাদ জাগে না। তারপরে ভাইয়া আনছে বলে কথা। আর আমার ভাইয়ার পক্ষ থেকে আমার মামনির জন্য যে স্পেশাল গিফটটা আনা হয়েছে সেটা আমি আমার মামনির বার্থডেতে দেখাবো, অতি শীঘ্রই আমার মামনির বার্থডে এই মাসে আর কি। তো ভাইয়া যখন আসছে স্পেশাল গিফটও নিয়ে আসছে, ইনশাল্লাহ সেটাও শেয়ার করব। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ভাইয়ারা যতক্ষণ থাকে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব, শর্ট ভিডিও হলেও। গিফট পেতে সবাই পছন্দ করে। আমার মামনিকে যখন তার মামা তার গিফটটা খুলে দেখাচ্ছিল, সে হাতে নিয়ে এমন একটা হাসি দিয়েছে, ছোট মানুষ কি চিনবে না চিনবে, তবে আমার মামনিটা এটাই বুঝতে পারছিল যে জিনিসটা তার জন্য। আলহামদুলিল্লাহ আমার বাবুদের এতটাই সৌভাগ্য, তারা নানা নানির মামার খুবই ভালোবাসা পাচ্ছে এই বয়সে এসে, যেটা সব বাগনা বাগনির কপালে কিন্তু জোটে না। আমি যেমন আমার নানা বাড়ির আমার নানা মামার আদর পেয়ে যত্ন পেয়ে বড় হয়েছি, ঠিক তেমনি আমার ছেলেমেয়েরাও কিন্তু আমার বাবা মার আমার ভাই বোনের ভালোবাসা পাচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে এসে আমি আমার বাবুরা বা আপনার ভাইয়া যে যতটা যত্ন পাচ্ছে আমার বাবার বাড়ি থেকে, নিজের বলে কোনো বলতেছি না, আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি খুবই খুশি। একটা কথা কি, টাকা থাকলে হয় না, সব সময় দেওয়ার মন মানসিকতাও থাকা লাগে। এমন কিছু মানুষ আছে ভরপুর টাকা আছে তবে তাদের মন নেই কারো দেওয়ার মতো বা কারো যত্ন করার মতো। তবে আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি খুবই লাকি। আমার ভাইয়াদের আমার আব্বু আম্মুর আল্লাহ তাআলা যতটুকু রাখছে তাদের জায়গা থেকে সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে যায়। আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বাবা মা যখন আপনাদের ভাইয়াকে কিছু গিফট করে বা দেয় অফার করে সে তখন। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, সময়টা খুব ভালো কাটছে ভাই বোনের, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।